নাজনীন নাসিরুদ্দৌলা। আমার অতিথিদের সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, নবনির্বাচিত সংসদ সদস্য, আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি এবং নবনির্বাচিত সংসদ সদস্য। আমাদের সঙ্গে আরও এসে যুক্ত হবেন জনাব সোহরাব হাসান, তিনি এখনও এসে আমাদের সঙ্গে পৌঁছাননি। তিনি যুক্ত হলেই তার সঙ্গেও কথা হবে। যেসব অতিথিরা চলে এসেছেন তাদেরকে দিয়ে যদি একটু আলোচনা শুরু করতে চাই। দুজনকেই আগে অভিনন্দন জানাতে চাই, আপনারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জনাব আজিজুল বারী হেলাল, আমি প্রথমে আপনার কাছে যেতে চাই। 21শে ফেব্রুয়ারিতে কি এবার শহীদ মিনারে আপনি ফুল দিয়েছেন? আমি এলাকায় থাকার জন্য এই রাষ্ট্রীয়ভাবে দিতে পারিনি। জি, কিন্তু এলাকায় আপনি দিয়েছেন, সেখানে আপনি কোনো বাধার সম্মুখীন নিশ্চয়ই হননি? না, বাধার সম্মুখীন হবো কেন? জি, রুমিন ফারহানা বাধার সম্মুখীন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজের আসনে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। এই ঘটনায় আপনার কোনো মন্তব্য আছে কিনা, বা আপনি বিব্রত কিনা? বিব্রত তো হতেই হবে। একজন সংসদ সদস্য বা সংসদ সদস্য না হলে যদি সাধারণ নাগরিকও হতো, তিনিও ফুল দিতে পারবেন, তাই না? এখন যারা এই কাজটি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা, ওইখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের উচিত। এখনও যদি না, আমি জানি কয়েকজন গ্রেফতার হয়েছে খুব সম্ভব, তাই না? যদি গ্রেফতার, এটা খুব নিন্দাজনক ঘটনা। ওইখানে যারা, পুরো ঘটনাটা আমি জানি না, আমি জানি যে তাকে ফুল দেওয়ার সময় ওইখানে একটা অ্যানার্কি সৃষ্টি হয়েছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, এর জন্য যারা জড়িত এটা পুরো তদন্ত করা উচিত, আসলে ঘটনাটা কি, এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, আমি এটা মনে করি। এবং পুরো ঘটনাটা কি, রুমিন ফারহানা যেটা বলছেন, আবার তার সাথে যারা প্রতিপক্ষই বলবো তারাও যা বলছেন, সব কিছু বিবেচনা করে যেটা ন্যায় হয় সেই ন্যায় যেন, জাস্টিস যেন এস্টাবলিশড হয়, এটা হলো আমার বক্তব্য। জি, রুমিন ফারহানা, আপনার তরফ থেকে আইনি পদক্ষেপ তো নেওয়া হয়েছে, আপনি তো মামলা করেছেন। এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসন ওদের আরেকটা কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে, একদিন পরে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন? ওখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক, এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেইলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেইলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেইলিওর, সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন, তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন, সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা। ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল। কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো আর সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে, সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া। যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে, সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যেই ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে, 1। 2 হচ্ছে, ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরও বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম, ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারত, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে
তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে। খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো, পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি, সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জি, গত এক সবার সপ্তাহে সবার কি- জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না। না, আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব, তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ নিরাপত্তার সাথে বাস করতে পারে, সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার এই সরকার দেবে, আমি আশা করি। জি, ধন্যবাদ রুমিন আমি ফারহানা। একটা 1 মিনিট বলি। দেখেন, আমরা এই যে- যদি একটু এই 1 মিনিট জনাব বলি। সোহরাব হাসান আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়েছেন, হয়েছেন। আমরা একটু তাকে স্বাগত জানাই। আজিজ আমার বাড়ি বক্তব্য হেলাল, হলো 1 যে মিনিট সময়। রবীন্দ্রনাথ খুব ভালো একটা কথা বলছে, 500-600 লোক আর ভার্সেস 50-60 জন। এটা আমি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এটা কিন্তু মানে এই জায়গায় টাসেল হলে 500-600 লোকই জিতবে, জিতবে। তাই না? তাহলে 500-600 লোক জেতেনি, ওনার ভাষায় জিতছে 50-60 জন। টাসেল হতে দেয়নি যে হেলাল ভাই। 50-60 জন লোকের যে নেতা, যাকে গুন্ডা বলা হচ্ছে, সেই লোকটা যদি আজকে টকশোতে থাকতো তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতাম। যেহেতু আমি ছিলাম না, শুধু এই যে আমাদের যে সাবেক সেক্রেটারি, জেলা কমিটির নেতা, তার নামটা আমি জানি না, তিনি এই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তার তো একটা বক্তব্য নেওয়া উচিত, দুজনেরই বক্তব্য নেওয়া উচিত। আমি কিন্তু এই ঘটনাকে সাংঘাতিকভাবে নিন্দা জানাচ্ছি, কিন্তু আমি তো ইউনিলেটারালি শুনছি, একপক্ষীয়ভাবে শুনছি। আপনিও তাই শুনছেন, সোহরাব ভাইও তাই শুনছেন, পত্রিকাও আমরা তাই দেখছি। ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটাও নেওয়া উচিত। এবং আমার কাছে যেটা বলছে 500-600 ভার্সেস 50-60 জন, এইটার জন্য এরা আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি দেখিনি যে আমরা যদি 500-600 লোক থাকি, 50-60 জন লোক আমাদের উপর আক্রমণ করবে, এইটা কিন্তু আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। কারণ আমি রাজনীতিতে দেখিনি এরকম কোনো। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও যদি আমাদের রুমিন ফারহানা একটু উত্তর দিতে চাইছি। আমি খুবই 1 মিনিট, 1 আশান্বিত মিনিট। হতাম যদি আজিজুল বাড়ি হেলাল ভাই যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি এটা ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরেছে। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে, তো ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম। কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা একটা মিরাকেল। আর কিন্তু এই যদি এই মিরাকেলটা যে কিভাবে হলো, আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানা জেতা যেমন মিরাকেল, না না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না। মিরাকেলটা হলো 500-600 ভার্সেস 50-60 জন হেরে গেল।
এরকম হারিনি ঘটনা- তখন আমরা যুদ্ধ এরকম চাইনি। ঘটনা তো পৃথিবীতে হেলাল ভাই পৃথিবীতে বারবার একবার ভুল ঘটছে। ওখানে কিন্তু কুস্তি হচ্ছে কুস্তি হচ্ছিল না, হেলাল তো- সাহেব, আপনি বারবার ভুল করছেন। পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল যে সাহেব আপনি বারবার ভুল করছেন, ওখানে আমি কুস্তি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি, এই কথাটা আপনি বারবার মিস এখন আমি করছেন। সেটা বলছি ওরা যে আমার কথা শুনেছে, লিডারশিপ দিস ইজ লিডারশিপ, ওরা শুনেছে আমার এত কথা। দ্রুত ডেভেলপড হয় লিডারশিপের উপর। আপনারা যারা লেখাপড়া করেছেন লিডারশিপের উপরে, যে একজন লিডারের কথায় 500-700 লোক মুহূর্তের মধ্যে, এবং উনি ওইখানে লিডারশিপটা গ্রো করছে কতদিনের? 10 বছর, 2017 সাল থেকে না, না, এলাকায় আমি কাজ আপনি- করছি। হ্যাঁ, কাজ করছেন, কিন্তু লিডারশিপে আপনার বিএনপি তার সাথে ছিল, তাই না? আপনি বিএনপি থেকে সরে আসলেন যখন, তখন থেকে আমি আপনার এই আমার মনে হয় কথাগুলো আমরা কিন্তু প্রসঙ্গ- আরো সুতরাং আমি 10টা জায়গায় বলছি- ঘটনা ঘটতে আমরা উৎসাহিত একটু করবে। আমাদের সেটাও প্রসঙ্গে থাকি। আমি বলছি যে ওই যে লোকটার বিরুদ্ধে গুন্ডা বলছেন জি। তার বয়ানটা নিলেও ভালো হয়। আমি বলছি যে না, এটা অবশ্যই মিরাকেল। আমার মনে হয় দেখেন, এটা এখানে- মিরাকেল। এইরকম 500-600 ভার্সেস ওখানে কার পক্ষে পৃথিবীতে কতজন একবার ছিলেন? ঘটেছে এরকম ওখানে কার ঘটনা। পক্ষে কতজন ছিলেন আমার মনে হয় এই আলোচনা খুব একটা প্রাসঙ্গিক না। না, উনি প্রাসঙ্গিক বলছেন হচ্ছে এইজন্যই এই ঘটনাটি রুমিন ফারহানা ঘটেছে বলছেন বলে এবং আমি বললাম। বলছি যে তারপরে আমার তিনি নেতাকর্মী একটি- যদি তিনি একটি আমার মামলা কন্ট্রোলে করেছেন। না থাকতো ওই দিন ওখানে ম্যাসাকার হতো, আমি সেটাই বলেছি।